শুভ সন্ধ্যা। গল্পচক্র উৎসব 2025 আমরা শুরু করব। যারা আছেন এসেছেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হবে প্রথমেই সূচনা সঙ্গীতের মধ্য দিয়ে। সূচনা সঙ্গীত পরিবেশন করবেন আশিস চক্রবর্তী। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে। উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, বহু যুগের উপহারে বরণ করি নিল কারে। কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার। গল্পচক্র উৎসব 2025-এর উৎসবের যে অনুষ্ঠান সভাপতিত্ব করবেন গল্পচক্রের প্রাণপুরুষ মাননীয় শ্রী কানাই কুণ্ডু মহাশয়। সভাপতিকে অনুরোধ করব মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করবেন। আজকের এই উৎসবে আমরা অতিথি হিসাবে পেয়েছি তাদের পেয়ে আমরা নিজেরাই খুব ধন্য মনে করছি। আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন যারা এখানে আমরা এসেছি এই উৎসবে অংশগ্রহণ করতে। সবার কাছে তিনি রাইটার্স অব দি রাইটার্স, সেই আমাদের শ্রদ্ধেয়া দিদি সুমিতা চক্রবর্তী। তাকে আহ্বান করব মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করার জন্য। আমরা পেয়েছি কথাকার, যার নতুন করে পরিচয় আজকের দিনে দেওয়ার আর প্রয়োজন নেই বলেই মনে করি, আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। তাকে অনুরোধ করব আপনার আসন গ্রহণ করবেন। সুদূর যুক্তরাজ্য থেকে যখন শুনলেন যে গল্পচক্র আবার উৎসব শুরু হয়েছে 2025-এ এসে, দীর্ঘ বিরতির পর আবার গল্পচক্র উৎসব চলছে, শুরু হচ্ছে, নস্টালজিক হয়ে পড়েছিলেন শ্রদ্ধেয় নবকুমার বসু। গল্পচক্রের শুরুর দিনে যিনি সাথী ছিলেন অন্যদের সাথেই, তিনি সেই সুদূর যুক্তরাজ্য থেকে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে গল্পচক্র উৎসবে আসবেন। ফলে তাকে আমরা পেয়ে সত্যি আপ্লুত। আজকে আমাদের অন্যতম বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য শ্রদ্ধেয় শ্রী নবকুমার বসুকে আহ্বান করব, আপনি আসবেন, এসে আপনার আসন গ্রহণ করবেন। আমাদের আর এক অতিথির আসার কথা
এখনো এসে পৌঁছতে পারেননি অমরদা, শ্রদ্ধেয় অমর মিত্র হয়তো এসে পৌঁছবেন। ফলে যে সমস্ত অতিথিরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। মাননীয় সভাপতি এবং অতিথিদের বরণ করার জন্য আমি 4 জনকে ডেকে নেব। তারা এসে মাননীয় সভাপতি এবং অতিথিদের বরণ করবেন। দেবাশিস দে, শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়, রঙ্গনা ভট্টাচার্য এবং শিখা দাস। তাদের আমি অনুরোধ করব আপনারা এসে সভাপতি এবং গল্পচক্র উৎসবের মাননীয় বিশিষ্ট যে অতিথিবৃন্দ রয়েছেন তাদের আপনারা বরণ করে নিন। কোথায় দিয়ে দেবেন? সামনে থেকে? সামনে থেকেই দিন। হ্যাঁ, সামনে থেকে। ঠিক আছে। অমরদাকে বরণ করে নেওয়ার জন্য শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আসুন। এখন স্বাগত ভাষণ দেবেন শ্যামলী রক্ষিত। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং সাহিত্য সাথী প্রিয় বন্ধুদের আমার অভিনন্দন। আজ আমাদের গল্পচক্রের বাৎসরিক গল্পোৎসব। খুব কম দিনের মধ্যে অনেক চেষ্টা করে একটা মনোরম সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতখানি পারবো আমরা। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি যাদের দ্বারা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে সেই সমস্ত গুণীজন মানুষদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা আর অভিনন্দন। আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য পাঠক, লেখক এবং আলোচকের সর্বাঙ্গীন পারস্পরিক সহযোগিতা আমাদের কাম্য এবং আমরা এটা ধৈর্যের সঙ্গে পালন করব। নমস্কার। এবার আমাদের এই গল্পচক্র উৎসব 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে উদ্বোধনী বক্তব্য পেশ করবেন গল্পচক্রের প্রাণপুরুষ, আজকের সভার সভাপতি শ্রদ্ধেয় শ্রী কানাই কুণ্ডু মহাশয়। আমি ঠিক আছে শূন্যস্থান পূরণের সভাপতি। আসল সভাপতি আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি অবশ্য আমারই বয়সী এবং তিনি আরও পঙ্গু হয়ে পড়েছেন বর্তমানে। বলছেন এমনই ঠান্ডা লেগেছে কানাই, আমি গলায় মানে উচ্চারণ করতে পারছি না, শব্দ বাড়ির লোক বুঝতে পারছে না, আমি পারবো না। কাজেই আমি স্টপ গ্যাপ, আমি এই গল্পচক্রের সভাপতির পদ আজকে টেম্পোরারিলি অর্থাৎ সাম্প্রতিকতম সময়ের জন্য আছি। দ্বিতীয়ত, আমিও শীর্ষেন্দু সমবয়সী এবং প্রায় সমান ভুগছি আমরা ঠান্ডায়। এই ঠান্ডাটা আমাকে কাবু করেছে এই দিন কয়েক আগে যে ঠান্ডা, আমি ইগনোর করেছিলাম যে আমি কাটিয়ে উঠতে পারবো, হয়নি, আমার কাবু করেছে। আমি হাঁটাচলা আমার স্টেড হয়ে গেছে, কথা বলাও আমার বুঝতেই পারছেন আমার কণ্ঠস্বর ঠিক নেই। গল্পচক্রের ব্যাপারে আমার একটা স্মৃতি মনে পড়ছে। আজ
অনেক পুরনো বন্ধুদের আমি আজ আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তার ফলে আমার অনেক পুরনো কথা মনে পড়ছে। পুরনো কথার মধ্যে একটা বিশেষ কথা, সেটা উৎসবের আমরা রবীন্দ্র সদনে একটা গল্পচক্রের উৎসব হয়েছিল। সেটাই আমাদের গল্পচক্রের প্রথম উৎসব। সেখানে কে কে পড়েছিলেন একত্রিত হয়েছিলেন বিস্তারিত হয়ে যাবে। সমস্ত সাহিত্যিকরাই প্রায় মানে নোটেবল সাহিত্যিক সবাই উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন আমাদের গল্পচক্রের সদস্যদের মধ্যে, তৎকালীন সদস্যদের মধ্যে অমর মিত্র এবং আমি, পাশে বসে আছে নব, এরা সবাই। সেদিন নব বা ওদের যে কমিটি সে ঠিক হয়েছিল যে সমরেশ বসু পুরস্কার অমরকে দেওয়া হবে। সেই অনুষ্ঠানে আমরা হই হই করে লেগে পড়লাম। সেই স্মৃতিটা আজ আমার মনে পড়ছে। আবার এও মনে পড়ছে যে মনের মধ্যে আশা জাগছে যে আমরা নিশ্চয়ই, আমি না পারলেও, আমি না থাকলেও হই হই করে আবার রবীন্দ্র সদনে গল্পচক্রের আবার উৎসব আমরা করতে পারবো আগামী দিনে, এই আশা আমার আছে। আর অনুগ্রহ করে আপনারা আজকে এসেছেন, সংকীর্ণ হলেও আমি খুবই আপ্লুত, আনন্দিত যে আপনারা এসেছেন এবং আমরা এরকম এক এক করতে করতে 100 হয়ে যাব। আজ আর বেশি বলার অবকাশ নেই, কারণ আমরা খুব সংক্ষেপে সব সারছি। আজকে আমাদের মানে সমস্ত অনুষ্ঠানটাই সংক্ষিপ্ত আকারে হচ্ছে। আপনারা দয়া করে কোনো ভুল ভ্রান্তি ঘটলে ক্ষমা করে দেবেন, আমি সব করলাম। অশেষ ধন্যবাদ মাননীয় শ্রী কানাই কুণ্ডুকে। এবার গল্পচক্র পত্রিকার উদ্বোধন। গল্পচক্রের যে দীর্ঘ ইতিহাসে আমরা শুনবো, মাননীয় অতিথিরা যারা বসে আছেন তারা প্রত্যেকেই নস্টালজিক, কারণ এই গল্পচক্রের দীর্ঘ যে পথ চলা, সেই দীর্ঘ পথ চলাতে তারা বিভিন্ন সময় কেউ কেউ নেতৃত্বের জায়গায় ছিলেন, কেউ কেউ সঙ্গে ছিলেন, কেউ কেউ সাথে ছিলেন। এর বাইরেও অজস্র মানুষ আছেন, গুণী মানুষজন যারা আছেন, যারা এই সময়ে বাংলা সাহিত্যের একেবারে ওপরের দিকে আছেন, উজ্জ্বল নক্ষত্র। কম বেশি তারা সবাই কোনো না কোনো সময় গল্পচক্রের সাথে যুক্ত ছিলেন। আজকে যেহেতু বেশ কয়েক বছর পর, দীর্ঘ বিরতির পর নতুন করে গল্পচক্রের উৎসব শুরু হয়েছে, ফলে আমাদের সাধ্য অনেক থাকলেও সাধ্যের সীমাবদ্ধতার কারণেই এবার অনেকটা ছোট করে আয়োজন হয়েছে। কিন্তু পত্রিকার যে দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই পত্রিকাও দীর্ঘদিন বন্ধ থাকার পর এই গল্পচক্র উৎসব যখন নতুন করে পালিত হবে সিদ্ধান্ত হলো, অত্যন্ত কম সময়ের মধ্যে, একেবারেই বলা যায় খুব কয়েক সপ্তাহের মধ্যেই আমরা এই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছি। যে সিদ্ধান্তটা ছিল সত্যিই খুব সাহসী সিদ্ধান্ত। এত কম সময়ের মধ্যে গল্পচক্রের মতো এই ধরনের একটি পত্রিকার যার দীর্ঘ ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, তার প্রকাশ করা সম্ভব কিনা সংশয় একটু আমাদের ছিলই। কিন্তু যারা আমাদের পথ দেখাচ্ছেন, আমরা এই নতুন প্রজন্ম যারা আজকে গল্পচক্রের সঙ্গে আছি, যুক্ত হয়েছি, তাদের সাহসেই আবার নতুন করে পত্রিকা প্রকাশিত হতে চলেছে। এখন আমাদের এই গল্পচক্র উৎসবের সহযোগী সংগঠন ভাষা ও ভবিষ্যৎ, ভাষা ও ভবিষ্যৎ তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য তাদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন গল্পচক্র পত্রিকার উদ্বোধন করবেন যারা মঞ্চে বসে আছেন, সবাই আছেন, মাননীয় সভাপতি এবং সেই সঙ্গে মাননীয় অতিথিবৃন্দ সবাই এই পত্রিকার উদ্বোধন করবেন। আমরা সবাই দিদির কাছে একটা অনুষ্ঠান আছে, পরে কথা বলবো। এটাই দিদির কাছে ছিল, না একটা তো
আছে, একজন কিন্তু কম হিসেব করেছে, 5জন লোক 4টে চেয়ার, গোড়া থেকেই তো গন্ডগোল। আচ্ছা, ওইটা কি হয়েছে? হ্যাঁ, দিদিকে দিন। বলছি ওইটাই হয়েছে কি? সাউন্ডটা হয়নি না, সানাইটা? আচ্ছা, আনুষ্ঠানিকভাবে পত্রিকা প্রকাশ করছেন মাননীয় সভাপতি শ্রী কানাই কুণ্ডু এবং সেই সঙ্গে মাননীয় অতিথিবৃন্দ। আপনাকে দাঁড়াতে হবে, এটাকে সরাতে বললে ভালো। পত্রিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। এই গল্পচক্র উৎসবের আমাদের সহযোগী সংগঠন ভাষা ও ভবিষ্যৎ। এবার আমরা অনুষ্ঠানের মূল বিষয়ে চলে আসব। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় কথাকার শ্রী অমর মিত্র। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অমর মিত্রের পরিচয় নতুন করে কিছু বলাটাই বাহুল্য, ফলে তার নামটাই যথেষ্ট। শুনলেন সভাপতি উৎসবের উদ্বোধন করতে গিয়েও তার নাম বলেছেন, সেই সময় শুরুর দিকে তারা কিভাবে ছিলেন। তিনি তার এক স্মৃতিচারণা করেছেন, এই পত্রিকাতেও তার লেখা আমরা পেয়েছি, পত্রিকা সমৃদ্ধ হয়েছে। এখন অমরদাকে অনুরোধ করব তার এই গল্পচক্র সংক্রান্ত স্মৃতিচারণা তিনি উপস্থাপন করবেন। এখন বলছেন স্মৃতিকথনে গল্পচক্র, বলছেন অমর মিত্র। শুভ সন্ধ্যা। আমার মিনিট কয়েক দেরি হয়েছে আসতে, রাস্তাঘাট খুবই। তো যাই হোক, এসে দেখি সকলেই বসে আছেন যাদের আসার কথা। নব এসেছে, কানাইদা, নব, তপনদা, এরা সবাই এসছেন। আর সুমিতা চক্রবর্তী তো আছেনই। আমি আমার বন্ধুদের কথা বললাম। আর এখানে অনেক পুরনো গল্পচক্রের গল্প পড়েছেন এমন আছেন সমীরণ দাস, আর তেমন কাউকে আমি চোখে দেখছি না, সেই সময়ের লোক আমি দেখছি না। আর ও এই দেবনারায়ণ, ওকে আমি চিনতে পারিনি, এরম চিনতে করে দেবনারায়ণ চক্রবর্তী ও আসতো, ওর সঙ্গে দেবদাস কুণ্ডু বলে একজন আসতো, আর সুবোধ দাস বলে একজন কৃষ্ণনগর থেকে আসতো। তো সুবোধ এখন লিখে কিনে জানি না, এইরকম। তা আমার সঙ্গে তো আমি এখানে লিখেওছি, আমার সঙ্গে এই গল্পচক্রের পুরনো, আমি যতটা জানি গল্পচক্র মূলতই রাধানাথের উৎসাহে গল্পচক্র সংগঠিত হয়েছিল। এবং আমি যখন গল্পচক্রের সঙ্গে যুক্ত হই সেটা 1984 সাল নাগাদ। ওই শ্যামল গঙ্গোপাধ্যায়ের ছোট মেয়ের বিয়েতে রাধানাথের সঙ্গে আমার আলাপ হয়, তার আগে আলাপ ছিল না। ও বলল যে আমাদের এখানে আসুন, আমরা এখানে গল্প পড়ি ইত্যাদি ইত্যাদি। তো সেখানে গিয়ে অনেক গল্পকার বন্ধুদের পেলাম। নবকুমার, আর নেই যেমন দীপঙ্কর দাস নেই, সুব্রত মুখোপাধ্যায় হালিশহরে থাকতেন, উনি কয়েকবার এসেছেন, আর বেশি আসেননি। নিয়মিত ছিলেন তপন বন্দ্যোপাধ্যায়, কলকাতায় যতদিন ছিলেন নবকুমার নিয়মিত ছিলেন। আর এই আমাদের চেয়ে বয়সে ছোট দেবনারায়ণ, তারপরে দেবদাস কুণ্ডু, সমীরণ দাস, এরাও মোটামুটি নিয়মিত ছিল। আর দীপঙ্কর দাস ছিল, আরো অনেকে ছিল। দীপঙ্কর দাস তো এখন নেই। সুচিত্রা ছিল। এবং গল্পচক্রের যে অধিবেশনটা, এটা বোধহয় এক পক্ষ অন্তর হতো নাকি প্রতি সপ্তাহে হতো? প্রতি সপ্তাহে হতো না, এক পক্ষ অন্তর হতো। প্রতি সপ্তাহে হতো কিনা মনে নেই। আমি অবশ্য সব সপ্তাহে যেতে পারতাম না, আমি উত্তরে থাকি আর রাধানাথ থাকতো একদম দক্ষিণে, সেই
আপনার পদ্মশ্রীর ওখানে নেমে অনেকটা ভেতরে ঢুকে রবীন দেবের বাড়িতে একতলায় ভাড়া থাকতো। আর সুচিত্রা থাকতো ঢাকুরিয়াতে। সুচিত্রার বাড়িতেও তবুও ঢাকুরিয়ায় কিছু সুবিধা হতো, সুচিত্রার বাড়িতেও হতো, অনেকবার কানাইদার বাড়িতে হতো, আমার বেলগেছিয়ার বাড়িতে একবার হয়েছিল। এরকম ঘুরে ঘুরে বন্ধুদের বাড়িতে দায়িত্ব নিয়ে হতো, সেটা অবশ্য খারাপ না, ভালোই ছিল। আমার বাড়িতে একবার না, বার 2-3 হয়েছিল। এবং আমাদের সঙ্গে আরো একজন ছিলেন মালবী গুপ্ত এবং অনিশ গুপ্ত। অনিশ গুপ্ত অনুবাদ করেন খুব ভালো, টেলিগ্রাফে চাকরি করতেন, মালবী গল্প লিখতেন, এখনো লেখেন, ফিচার লেখেন, নানান রকম। ওরা সল্টলেকেই থাকেন। তো এইরকম আর কি ছিল। আসলে লেখালেখি করতে হলে পরস্পরের মতামতটা খুব দরকার হয়। আমি একটা গল্প পড়লাম, এই গল্পটা লিখলাম, লিখে সেটা কেমন হলো, কবে ছাপা হবে, তারপরে সেই পাঠক পড়ে বলবে, লেখকের তত তর্স হয় না। লেখক পড়ে শোনাতে চায় তার সমসাময়িক বা অনুজ লেখকদের, তারা সেটা পড়ে বলেন ভালো হয়েছে না মন্দ হয়েছে। এবং গল্পের কোথাও গোলমাল থাকলে ঠিক ধরিয়ে দেন। গল্পচক্রে এটা হতো। এবং প্রত্যেকে নতুন গল্প, মানে পুরনো গল্প পড়া হতো না, নতুন লেখা গল্প পড়া হতো। এবং তার আগে থেকে বলে দেওয়া হতো অমুক দিন অমুক রবিবারে অমুকে অমুকে পড়বে, এবং তারা পড়তো। এবং অন্যান্য লেখকরা, যারা বন্ধুরা ছিল, তারা যারা শুনতেন তারা নিজের মতো করে সেই গল্পের আলোচনা করতেন। এটা খুবই ভালো ছিল। এবং এটা সব জায়গায় হয়। এখন তো এটা ছেয়ে গেছে। এখন এই যে অনেকটা আরো মানে উন্নত ধরনের, যেমন চন্দননগরের গল্প মেলা, চুচুড়ার কি গল্পের আটচালা, এরকম অনেক আছে। এগুলো এখানে এই সব সংগঠনগুলো বছরে একবার করে করে, এবং সারাদিনের একটা পিকনিকের মতো হয়। তারপর নানান রকম গল্প পড়া হয়, সমালোচনা হয়, ইত্যাদি হয়। তারপরে তারা পুরস্কার দেন তাদের ওখান থেকে, গল্প মেলা পুরস্কার, তারপরে এই গল্পের আটচালা পুরস্কার, এরকম সব পুরস্কার দেয়া হয়। তারপরে এগুলো বাইরেও হয়, কলকাতার বাইরেও হয়। আমি দেখেছি, আমি সোনামুখী, আমি যখন বাঁকুড়ায় থাকতাম, সোনামুখীতে কতগুলো ছেলে একটি পত্রিকা করতো, তারা এরকম অনুষ্ঠান করতো, এখনো তারা করে। তাই এটা তো হয়। তবে এ ব্যাপারে আমাদের আগে কি হতো অতটা আমি জানি না, আড্ডা হতো, কিন্তু এইভাবে গল্প পাঠ হতো কিনা অতটা আমি জানি না। তবে এই ব্যাপারে আমার মনে হয় গল্পচক্র অনেকটা মানে বলা যায় গল্পচক্রই এই ব্যাপারটা আরম্ভ করে। আর গল্পচক্রের উৎসব সম্পর্কে যেটা কানাইদা বললেন, ওটা সমরেশ বসুর মৃত্যুর পর নবকুমার তখন কলকাতায় থাকতেন, সমরেশ বসুর নামে একটি পুরস্কার চালু করে। সেটা পেয়েছিল সৌব্রত মুখোপাধ্যায়, শৈবাল মিত্র, আমিও একবার পেয়েছিলাম। এটার সঙ্গে গল্পচক্রের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু গল্পচক্রের বন্ধুরা সবাই সেখানে উপস্থিত হতেন। নবকুমার সেই পুরনো ছবিটা এবার বোধহয় শ্যামলী রক্ষিককে পাঠিয়েছিলেন, উনি আমার কাছে আমাকে আবার পাঠিয়েছেন। ও ছবিটা নবকুমার বহুদিন আগে আমাকেও পাঠিয়েছিল, অনেক দিন আগে। তা সেটা গল্পচক্রের সঙ্গে সম্পর্ক ছিল না, কিন্তু আমি যতটা জানি তখন আমার সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়েছে। মানুষের যেমন বন্ধুত্ব হয়, দূরত্ব হয়, সব কিছু হয়, তারপর দূরত্ব তৈরি হয়েছে। সেই সময়ে দূরত্ব তৈরি হচ্ছে, তার অন্য কারণ ছিল। যাই হোক, সেই সময় গল্পচক্র একটা গল্প পাঠের উৎসব করেছিল রবীন্দ্র সদনে, এবং সেখানে অনেকে গল্প পাঠ করে, সেখানে স্বপ্নময় গল্প পড়েছিল, এটা আমি জানি। এবং সেটাতে আমি আমন্ত্রিত ছিলাম না, মানে কোনো রকম ভাবে। এটা আমার এখন মনে পড়লো।
তারপরে তো রাধানাথ আচমকা চলে গেল। তা ও খুব ভালো গল্প লিখত, অসামান্য গল্প লিখত, এবং ওর ওই মৃত্যুটা আমাদের কাছে একটা সত্যি যাকে বলে লস। সেই ওর একটা বই ছিল, দুটো গল্পের বই ছিল আর একটা উপন্যাস ছিল। একটা গল্পের বইয়ের নাম অমিতাভ অথবা সে নয় এরকম, সেটা অনেকটা এই দশকের লেখকদের লেখার দ্বারা মানে একটু প্রভাবিত লেখা, কিন্তু ওর মূল লেখা অরিজিনাল লেখা হচ্ছে আটঘড়ার মই মালদার নামে একটা গল্পের বই, এবং সেখানে এত ভালো ভালো গল্প লেখা হয়েছিল। আমি কয়েক বছর আগে, এই 4-5 বছর আগে করোনার সময় বোধহয় একদিন এই বইয়ের তাক ঘাটতে ঘাটতে হঠাৎ সেই আটঘড়া রাধানাথের হাতের লেখা আটঘড়ার মই মালদার বইটা পেয়েছিলাম। ওর হাতের লেখাটা ছিল, বইটা একটু কেটেছে ইয়েতে, ওই বই পোকায় কেটেছিল। তা আমি সেই গল্পগুলো আবার পড়লাম, এবং ওর হাতের লেখাটা দেখে মন খুব খারাপ হলো। তখন এক প্রকাশককে বললাম, ভাই তুমি এই বইটা করবে? এই বইটা পাওয়া যায় না, এটা একটা অসামান্য বই, এই সৃষ্টি সুখ। তখন ও ঝড়েশ্বর যেত, ঝড়েশ্বর এবং অমিতাভ দত্ত এরা নিয়মিত ডায়মন্ডহাবার থেকে আসতো, ট্রেনে করে আসতো, এবং ট্রেনে করে ঝড়েশ্বর তো এই সারা জীবন যে কলকাতা এসছে এবং ট্রেনে যাতায়াত করেই এসছে। এখনো যে কলকাতা এখনো আর পারে না, কিন্তু আগে ও ট্রেনে করে ডায়মন্ডহাবাতে শিয়ালদায় আসতো, তারপরে কলেজ স্ট্রিটে আসতো, প্রকাশকদের কাছে বা পত্রিকা দপ্তরে যেত, সবই এইভাবেই ঝড়েশ্বর। ফলে ঝড়েশ্বর এবং অমিতাভ দত্ত ওর এক বন্ধু ওখানেই থাকে ডায়মন্ডহাবারে, সেও আসতো। এরকম অনেকে আসতেন, আমি নামগুলো হয়তো দু একটা বাদ চলে যাবে। তো আমি ঝড়েশ্বরকে বললাম, ওদের তো পারমিশন নিতে হবে, তোমার সঙ্গে তুমি জানো কোথায় থাকেন মাধবী, মানে রাধানাথের স্ত্রী, বা ওর 2 মেয়ে ইমি আর ঝিল? তখন বলল যে গড়িয়াতে কোথায় থাকে, ঝড়েশ্বর জানে। তা ঝড়েশ্বর ওদের কাছ থেকে পারমিশন এনে দিল, তারপরে সেই বইটা বেরোলো, এবং বইটা ভালোই বিক্রি হয়েছে। তারপর একটা অনলাইন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে 2 মেয়ে, এক মেয়ে এখন বোধহয় ব্যাঙ্গালোর থাকে, আর একজন কলকাতাতেই থাকে। 2 মেয়ে ছিল, তাদের তো আমরা এইটুকু দেখেছি, এবং মাধবীও ছিলেন সেই অনলাইন অনুষ্ঠানে এই রাধানাথের গল্প নিয়ে। এটা রাধানাথ নিয়ে এটা বললাম আর কি। এই গল্পচক্রের আমার মনে হয়, যদিও সুতপন বলেছিল যে ওরাও বলরাম বসাককে নিয়ে সুতরাং একটা কাগজ করতো সুতরাং বলে, সেখানে ওরা এরকম গল্প পাঠের অনুষ্ঠান করতো। কে আগে কে পরে সেটা জানি না, তবে আমাদের যে গল্পচক্র, এই গল্পচক্র ছিল মানে এই এত গল্প মেলা এবং ইত্যাদি ইত্যাদি যা, এগুলোর একদম পূর্বসূরি। এটা এখান থেকেই ওগুলোর পরিকল্পনাটা এসছে। এখনো নানান জায়গায় গল্প, তাছাড়া কলকাতা শহরে অনেক জায়গায় এরকম গল্প পাঠ হয়। আমিও বলেছি বা তরুণ ছেলেদের বলি, তোমরা নিজেরা গল্প পাঠ করো এবং নিজেদের মধ্যে বসে এরকম পাঠ করো, শোনাও, কেউ কেউ ভালো মন্দ বলুক, তাহলে একজন লেখকের পক্ষে মানে বুঝে নেওয়া অনেক সুবিধে হয়। আমার সুবিধে হয়েছিল। আর তপনদা আর আমার অনেক আগে থেকে রাধানাথের সঙ্গে যুক্ত। এরা বোধহয় গিয়েছিলেন একবার ঝাড়গ্রামেও গিয়ে, সন্তোষ কুমার ঘোষ গেছিলেন। আমি দেখেছি একবার শরৎ সদর, ওই যে শরৎচন্দ্রের বাড়িতে ওখানে যেটা আছে, ওখানে একটা গল্প পাঠের অনুষ্ঠান হয়েছিল। বুদ্ধদেব গুহ এসেছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় এসেছিলেন, আর সময় সুন্দর এসেছিলেন না মনে নেই, সুনীল গঙ্গোপাধ্যায় এসেছিলেন মনে আছে, আর বুদ্ধদেব গুহ এসেছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় রাধানাথকে খুব ভালোবাসতেন। তো যাই হোক, এই সব কথাই মনে পড়ে যাচ্ছে। আপনারা যে এই আয়োজন করেছেন, আপনাদের সকৃতজ্ঞ নমস্কার। এবং এই গল্পচক্র
এতে আরো নতুন মুখ যারা নতুন লিখতে এসছে তারা আসুক, তারা নেতৃত্ব নিক এবং তারা নিজেদের মধ্যে নিজেদের গড়ে তুলুন এইভাবে পরস্পরের মত বিনিময়ের মধ্যে দিয়ে। মত বিনিময়ে নিজেকে সমৃদ্ধ করা, আমি যেটা জানি সেটাই সব, সেটা নয়, মত বিনিময়ের মধ্যে দিয়ে নিজেকে সমৃদ্ধ করে তোলা যায়, সেটা হোক। এইটুকু বলে আমি আমার কথা শেষ করি। আপনারা ভালো থাকবেন। আমরা সমৃদ্ধ হলাম অমরদার এই বক্তব্যে। স্মৃতিচারণা করলেন গল্পচক্রের।